5 অগাস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা বলা হলো যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স। 7 কলেজের দাবিতে স্টুডেন্টরা তিতুমির কলেজে হয়েছে, এর মাঝখানে আমরা দেখেছি ট্রেনের যাত্রীদেরকে আহত করা হয়েছে, শিশু সহ। এইভাবে চলতে থাকলে নর্মস বলতে আর কিছু থাকবে না, তখন কোনো আইন দিয়ে আর কাজ করা যাবে না। আজকে উমুকে বিশ্ববিদ্যালয় চায়, কালকে উমুকে এটা চায়, পরশু দিন এটা একটা ট্র্যাডিশন শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমি যেই বিষয়টি একটু তুলতে চাই, আমি ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছেই শুরুতে আসতে চাই। আপনি একজন শিক্ষক, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে প্রথমে শুনে আমি তারপরে আসলে অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যাব। আমরা যেটা দেখলাম যে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে তাদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের হাতাহাতি হলো, এবং এরপর বুধবার বাংলাদেশের সময় অর্থাৎ যেটা হলো যে বাস ভাঙচুর হলো, তাদের মধ্যে সংঘর্ষ হলো, তারপরে পুলিশ সেনাবাহিনীকে সেখানে যেতে হলো, টিয়ার গ্যাস ছুটতে হলো, নানা রকম পরিস্থিতি, তারপরে এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো। এই যে ঘটনা, এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি, আপনি কি বলবেন? দেখেন, গত 5 অগাস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা বলা হলো যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স। তারপর একটা সময়, বেশ দীর্ঘ সময় পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে চালু হচ্ছে, ক্লাস শুরু হয়েছে। অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পরিস্থিতি অনেকটা হয়েছে, যদিও কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলা হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরেও গত 100 দিন তো হয়ে গেল, 100 দিনের বেশি হয়ে গেল। সো এই একটা লম্বা সময় এর মধ্যে দেখতে যাচ্ছে, যেমন আপনি সিটি কলেজের কথা বলেছেন, সিটি কলেজে কিন্তু গতকাল পর্যন্ত সিটি কলেজ মাঝখানে 15 দিনের বেশি সময় বন্ধ ছিল। তাদের আগে মানে যিনি নতুন প্রিন্সিপাল করেছে বা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এর আগে ঢাকা কলেজ ভার্সেস আপনার আইডিয়াল কলেজে মারামারি হয়েছে, ঢাকা কলেজের ছেলেরা তাদের নেম প্লেট খুলে নিয়ে এসছে। এরপরে সিটি কলেজের সাথে এর মাঝখানে হয়েছে। তো এই যে ঘটনাগুলা, এইটা দিনের পর দিন ঘটছে। আবার 7 কলেজের দাবিতে স্টুডেন্টরা তিতুমির কলেজে হয়েছে, এর মাঝখানে আমরা দেখেছি ট্রেনের যাত্রীদেরকে আহত করা হয়েছে, শিশু সহ। এবং কথা নাই বার্তা নাই, হুটহাট করে বন্ধ করে দিচ্ছে। তার মানে কি, একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে প্রতিষ্ঠানই হোক, এটা চলার জন্য আপনার সবচেয়ে বড় দরকার হচ্ছে একটা ডিসিপ্লিন। হ্যাঁ, তো ওদের বয়সক্রম, ওরা ভুল করতেই পারে, কিন্তু আপনি প্রশাসক বলি বা আমরা শিক্ষকরা বলি, যাই বলি না কেন, একটা ডিসিপ্লিনের মধ্যে যদি না থাকে তাহলে কোনো ব্যবস্থায় আপনি সুখকর হবে না। এবং এই কারণ যে ব্যবস্থাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান চলার জন্য একটা নর্মস দরকার। যে নর্মসটা হচ্ছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা স্টুডেন্টদেরকে স্নেহ করবে, স্টুডেন্টরা শিক্ষকদেরকে সম্মান করবে, এবং শিক্ষকরা স্বাধীনভাবে এবং স্টুডেন্টরাও মানে নিয়ম এবং স্বাধীন, দুপক্ষই নিয়ম এবং স্বাধীনতার মধ্যে দিয়ে তাদের জ্ঞান চর্চা করবেন। এটাই কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নর্মস। কিন্তু দিনের পর দিন এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এটা আতঙ্কের বিষয়। এটা একটা সমাজের নর্মস তৈরি হতে কিন্তু দীর্ঘদিন লাগে, অনেক দিন লাগে, চর্চার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেইখানে আপনার নষ্ট হয়ে গেলে সেটা ফিরে আনতে কতদিন লাগবে এটা উপরওয়ালাই জানে একমাত্র। পরে এই ধরনের, এটা আমি বলবো যে এটা স্বাধীনতা হতে পারে না। হ্যাঁ, এই স্বাধীনতা, ডিসিপ্লিন ছাড়া স্বাধীনতা আপনি কখনোই ভালো রেজাল্ট আনতে পারে না। এটা যে কোনো সেক্টরেই, সেটা প্রশাসনে হোক, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা আইন আদালতে হোক, যেখানে হোক। ফলে এই পরিস্থিতির মধ্যে আজকে অমুক কলেজ বন্ধ হচ্ছে, কালকে তমুক কলেজ বন্ধ হচ্ছে, তাতে লাভ ক্ষতিটা কাদের হচ্ছে? ক্ষতিটা হচ্ছে, যেমন প্রথমেই যে ভুলটা আমরা করেছি, সচিবালয়ে একদল ইন্টারমিডিয়েট স্টুডেন্টটা গেল, তারা দাবি করলো 45 জন স্টুডেন্ট গেল, আমি 11 লাখ স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ করে ফেললাম, অটো পাস, এক ধরনের অটো পাসিং বলবো, দিয়ে দিলাম। ফলে ওই যে চর্চাটা শুরু হয়ে গেল, মানে ফ্লাড গেটটা খুলে দিলাম আমরা, তাতে কিন্তু এখন যে যার ইচ্ছে মতো, যেদিন কেউ ট্রেনে ভাঙছে, কেউ পথে বসে যাচ্ছে, কমিটি করে নিচ্ছি, 2 দিন আবার অফ থাকছে, 3 দিনের মাথায় আবার আন্দোলনে নামছে। এই যে যারা বাবা মা, যারা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন,
তাদের কি অবস্থা হচ্ছে, তারা কতটা চিন্তায় আছে। তো এই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো আমার মনে হয় সরকারের এবং শিক্ষা মন্ত্রণালয়ের যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা দরকার। কারণ এইভাবে চলতে থাকলে নর্মস বলতে আর কিছু থাকবে না, তখন কোনো আইন দিয়ে আর কাজ করা যাবে না। আমার মনে হয় এটা বড় মানে আতঙ্কের বিষয় বা আশঙ্কার বিষয়। জি, সাইফুল আলম, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই। আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, খুব সহজভাবে, শিক্ষার্থীরা আসলে এত বিক্ষুব্ধ কেন? কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ সঞ্চালক, ধন্যবাদ সহ আলোচক, TVN24 এর দর্শক শ্রোতাবৃন্দ। আমি আলোচনার প্রথমেই আজকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে জন্মবার্ষিকী। আমি তাকে প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দেশের স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন অস্থিরতা, নৈরাজ্য, প্রতিহিংসা, ধ্বংসযজ্ঞ এটা দেখে আসছি। কারণ হচ্ছে স্বাধীনতার পরে অনেকগুলো স্বৈরাচার বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশকে জেঁকে ধরেছিল। গত 15 বছরে একটি স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে, অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে এই দেশ চলেছে। তার মধ্যে থেকে যে ট্র্যাডিশন সমাজে এবং ছাত্রদের মধ্যে গড়ে উঠেছে, সেই ট্র্যাডিশন দূর হয়ে যায়নি। কিছু আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় যে গত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার জীবন দানের মধ্য দিয়ে, মুগ্ধ আবু সাইদদের মতো বীরদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়কে ধরে রাখতে হলে আসলে দরকার একটি নির্বাচিত সরকার। বাংলাদেশ সে আমরা যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি, আমরা জাতি জনতা যে লড়াইটা করছি, সেই গণতন্ত্রের মূল মন্ত্রটা হচ্ছে জনগণের সরকার, জনগণ দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। সেই বিষয়টা এখনো পর্যন্ত প্রতিফলিত হচ্ছে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে তারা সচেষ্ট আছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু অভিজ্ঞতার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না, এবং জাতীয় মনে করি। একটি অভিজ্ঞ এবং পরীক্ষিত শক্তিশালী রাজনৈতিক দল বেছে রেখে সমাজের সর্বস্তরে এই সন্ত্রাস দূরীকরণ করে দেশকে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি জায়গায় নিয়ে আসার জন্য একটি নির্বাচন এবং একটি নির্বাচিত সরকার অপরিহার্য। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, শুরু থেকেই দেখা যাচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বিজয় অর্জন হয়েছে, আমরা শ্রদ্ধা করি। কিন্তু প্রাথমিক পর্যায় থেকে যেভাবে যেই বিষয়গুলোকে আমরা উৎসাহিত করেছি সমাজের বিভিন্ন মানুষ, তাতে বা এই সরকার, তাতে করে আজকে ছাত্র জনতার মধ্যে একটি অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। তরুণ যারা ছাত্র, তাদের কাজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা গ্রহণ করা, দেশ ও জাতির জন্য নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, সমাজের জন্য নিজেকে নিয়োজিত করা এবং তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তরুণ যে ছাত্র সমাজ, তাদের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে চলে আসছে, সরকারের অংশদারিত্বের মধ্যে চলে আসছে, তাদের কথা বিভিন্ন জায়গায় প্রতিফলিত হচ্ছে। প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার বক্তব্যের মাধ্যমেও সে বিষয়গুলো চলে আসছে। সেই বিষয়গুলোকে আজকে যদি আমরা এভাবে প্রতিহত না করি, আমরা যদি বিষয়টাকে অভিজ্ঞ যারা নেতৃবৃন্দ রয়েছেন, অভিজ্ঞ সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের দ্বারা যদি দেশটাকে পরিচালনা না করি, তাহলে আজকে দেখা যাবে যে ছাত্র সমাজ সহ যে আমাদের যে তাজা তরুণ আজকে যারা আছে, ভবিষ্যতের জন্য যারা প্রস্তুত হবে, তারা আজকেই যাচ্ছে কোনো না কোনো ভাবে সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন সুবিধার জায়গায় যাচ্ছে। কাজেই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন রকমের ঘটনা দেখা যাচ্ছে। একটু আগেই যে ঘটনাগুলো বাসে ওঠাকে কেন্দ্র করে যে বিষয়টা আলোচনা হলো, এর পূর্বে তিতুমির কলেজের যে আন্দোলন বিভিন্ন জায়গায় দেখি, আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চায়, কালকে উন্মুক্ত এটা চায়, পরশু দিন এটা একটা ট্র্যাডিশন শুরু হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটা দেশের জন্য খুবই একটি খারাপ ঘটনা। কাজেই আমার মনে হয় যে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের প্রকৃত ভোটাধিকারের মধ্য দিয়ে একটি জনগণের সরকার গঠন, সেই জনগণের সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করা যত দ্রুত সম্ভব সেই জায়গায় দেশকে নিয়ে যাওয়া। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো। আমি খুব ছোট করে একটু সাইফুল আলম আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, যে 7 কলেজকে একত্রিত করে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কি বিষয়? প্রথমত 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটা এটা একটা বড় ভুল ডিসিশন ছিল আর কি সেই সময়ে। এটা আমরা গত কয়েকটা বছরে হারে হারে টের পাচ্ছি। সো এখন কোন ফরম্যাটে একত্রিত করবেন, এদের জন্য কি আলাদা একটা যদি বলি যে এটা শিক্ষা বোর্ড হবে, তাহলে কি ধরনের বোর্ড হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় তো আছে, তারপর আবার কোন বিশ্ববিদ্যালয় হবে? আবার একটা জিনিস শিক্ষা মন্ত্রণালয় মনে রাখতে হবে, মাঝখানে আমি পত্রিকায় পড়েছিলাম ওনারা নিজেরাই ডিসিশন নিয়েছেন যে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 7 কলেজের জন্য আলাদা একটা অফিস হবে, তাদের জন্য একটা রেজিস্ট্রার বা তাদের জন্য একটা কর্মকর্তা থাকবে। এই ধরনের ডিসিশন গুলা ওনারা নিতে পারেন না। শিক্ষা মন্ত্রণালয় বুঝতে হবে 4টা বিশ্ববিদ্যালয় 73 অর্ডিন্যান্স অনুযায়ী এরা কিছুটা কিছুটা অনেকটাই স্বায়ত্ত শাসনের ভোগ করেন। সো কিছু জিনিস আছে এগুলা, এটা অর্ডিন্যান্সটা সংসদেই পাশ করে। এইটা মাথায় রাখতে হবে যে এর আগে যখন 5ই আগস্টের আগে ইউজিসি একবার এরকম বিশ্ববিদ্যালয়গুলোকে হল ভ্যাকেট করার নির্দেশ দিয়েছিল, তখন প্রশ্ন আমরা তুলেছিলাম যে ইউজিসি কে যে এই নির্দেশ দেয়। হ্যাঁ, এই জিনিসগুলা ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় পারে না, এটা পারে না, কোনোভাবেই পারে না। সো রুলস এর মধ্যে থাকতে হবে। আবার বলছি যে আমরা দিনের পর দিন যদি রুলস ভেঙে ফেলি তাহলে সেটাই আমাদের আসলে নর্মস বা প্র্যাকটিসে পরিণত হবে। তখন আইন ভাঙাটাই হবে স্বভাব সিদ্ধ কাজ। তখন আর চাইলেও আমরা আইন মানাতে পারবো। সো ফলে এবং সেটা যদি সচিবালয় বা মন্ত্রণালয় থেকে আসে যে আইন ভাঙার পদ্ধতি, তাহলে সেটা আরো ব্যাড প্র্যাকটিসে বা ম্যাল প্র্যাকটিসে পরিণত হবে। সো কারণ মানুষ প্রথমে অভ্যাস তৈরি করে, তারপর ফলে এটা মাথায় রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়কেও। যে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা করলো না, তখন কিন্তু মন্ত্রণালয় আবার একটা প্রবলেমে পড়ে যাবে। সো এই ধরনের বক্তব্য দেওয়ার আগে রেসে এখন এমন হইতে পারে যে সাময়িক এটা স্থিতি অবস্থা আনার জন্য বা আন্দোলনটা দমানোর জন্য শিক্ষা উপদেষ্টা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন, কিন্তু আদৌ এটার ফিজিবিলিটি স্টাডি করে আদৌ এটা করা যাবে কিনা সেটা আগে করাটা ভালো। কারণ আমি পরবর্তীতে আবার শুরু করবে, তখন আমি কি জবাব দেবো যে এটা করা যাচ্ছে, এটা এই কারণে করা যাচ্ছে না, তখন কি হবে? সো এইগুলা প্রবলেম গুলাকে এদের 7 কলেজের এক একজন অনেক স্টুডেন্ট আছে যারা 7-8 বছর হয়ে গেছে পাশ করতে পারে, তারা চায় এক ধরনের অটো পাস। সেটাও আবার সেখানেও খেয়াল রাখতে হবে যে আমি তাহলে এই 7-8 বছর ধরে যারা পাশ করতে পারছে না, দিনের পর দিন ফেল করছে, তাদের দাবি কিছুদিন পর তারা দাবি করবে যে না, আমরা এখন নতুন একটা আমাদের কমিশন হচ্ছে, তাদের একটা রেজিস্ট্রি অফিস হয়েছে, সেখানে আমরা অটো পাস চাই কারণ আগের ব্যবস্থা ভালো ছিল না, তখন আবার অটো পাস দিয়ে দেবো। তাহলে এই ম্যাল প্র্যাকটিস গুলো কতদিন থাকবে? এগুলা আমাদেরকে চিন্তা করা উচিত। আমাদেরকে চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া উচিত যে আমরা আসলে এই সমস্যাটার গোড়াটা কোথায় এবং সমস্যাগুলোর কম্পোনেন্ট গুলা কি, কম্পোনেন্ট গুলোর ভিত্তিতে আসলে ফিজিবিলিটি স্টাডি করে সেগুলোর সমাধান কি কি হতে পারে। সো এইখানে 7 কলেজ নিয়ে অনেকেই কাজ করেছেন, তারা অভিজ্ঞ আছেন, তাদেরকে ডাকা যেতে পারে মন্ত্রণালয়। সো এইটা একটা লং টার্ম আমাদের রোগের মতো হয়ে যাচ্ছে। এটা থেকে আসলে একটা স্থিতি অবস্থা আনা উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।